ক্লাস শুরু করি এখন। গুণগত রসায়নে তোমাদের সাথে আজকে সেকেন্ড লেকচার। তো আজকে লেকচারের বিষয়বস্তু হলো রাদারফোর্ড পরমাণু মডেল, যার কিছুটা ধারণা তোমাদের আগেই আছে। রাদারফোর্ড পরমাণু মডেল, তো এটাই আমরা আজকে আলোচনায় নিয়ে এলাম। হ্যাঁ, তোমরা জেনে থাকবা যে তোমার পরমাণুর গঠন সম্পর্কিত যে সকল মতবাদ কিংবা তথ্য সেটা সূচনা করে হচ্ছে স্যার জন ডাল্টন 1808 খ্রিস্টাব্দে। এই জন্য পরমাণুবাদের জনক বলা হয় ওনাকে, পরমাণুবাদের জনক বলা হয় জন ডাল্টনকে। তিনি পরমাণুবাদ যে প্রস্তাবনাগুলা সে প্রস্তাবনাগুলো দিয়েছিলেন 1808 সালে। তারপরে একটা দীর্ঘ বিরতি ছিল, ওই বিরতির পরে আসতে হলো থমসন মডেল। থমসন মডেল 1897 সালে, 90 বছর পরে, 100 বছর, ওই সেঞ্চুরি শেষে, ওই সেঞ্চুরি শুরুতে মতবাদটা প্রস্তাবনা দেয়, ওই সেঞ্চুরির শেষে এসে একটা মডেল প্রস্তাব দেয় থমসন মডেল। যেটা থমসন মডেলের যে প্রস্তাবনাটা ছিল এটা এরকম ছিল যে থমসন মডেলটা আসলে ঘটনা হলো কি, তখন তো ইলেকট্রন আবিষ্কৃত, অর্থাৎ পরমাণুতে ইলেকট্রনের অস্তিত্ব তখন আবিষ্কৃত। তো এই মডেলের প্রস্তাবনায় ছিল যে একটা পরমাণুতে ইলেকট্রন গুলো এরকম ছড়ানো থাকে, পরমাণুতে ইলেকট্রন গুলা কি থাকে, এরকম ছড়ানো থাকে। যেমনটা হচ্ছে যে আমরা যেমন হচ্ছে কি বলবো, যেমন পুডিং এর উপরে যদি কিসমিস দেয়, সেমাইয়ের উপরে কিসমিস দিতে দেখো, তার থেকে আরো ভালো হচ্ছে একটা তরমুজ কাটলে পরে, তরমুজের কাটলে পরে যেমন বিচিগুলো দেখা যায় না, যে তরমুজের মধ্যে যেভাবে ছড়ায় আছে, তো তিনি পরমাণুটাকে ওইভাবে বিবেচনায় করতেন যে পরমাণুতে ইলেকট্রন গুলো এরকম স্ক্যাটার্ড হয়ে থাকে, এরকম স্ক্যাটার্ড হয়ে থাকে, ছড়ানো থাকে, যেমনটা হচ্ছে পুডিং এর উপরে কিসমিস যেমন ছড়াইয়া দেয় ওভাবে আর কি। তো ওইটা একটা প্রস্তাবনা ছিল তখন, যেটা থমসন মডেল। পরবর্তীতে প্রোটন আবিষ্কার হয়, নিউক্লিয়াস আবিষ্কার হয়, এবং এর উপর ভিত্তি করে পরে এর থেকে একটু উন্নতি হয়, সেটা হলো রাদারফোর্ড মডেলে এসে। রাদারফোর্ড মডেল পরবর্তীতে 1911 সালে রাদারফোর্ড পরমাণু মডেল, যেটি সৌরজগতের সাথে তুলনা করে একটি মডেল প্রস্তাব করছেন তিনি, যেটা রাদারফোর্ড পরমাণু মডেল বলে, যেটাকে সৌর মডেল বলে। তাহলে এই মডেলটাকে বলা হয়তো প্লাম পুডিং মডেল, আর এটা হলো গিয়া সৌর মডেল। তো সৌর মডেল বা এখানেও কিছুটা ডিসস্যাটিসফ্যাকশন ছিল, কিছু দ্বন্দ্ব ছিল, সেই সব নিরসন করে পরবর্তীতে আসে হচ্ছে বোর পরমাণু মডেল। এরপরে আসে হচ্ছে বোর পরমাণু মডেল, যেটা হচ্ছে গিয়ে তোমার রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু ত্রুটি ছিল, সেই ত্রুটিগুলা তোমার দূর করে পরবর্তীতে একটা মডেল আছে, যেটা হলো গিয়ে বোর পরমাণু মডেল। খুব কাছাকাছি সময়ে বোর পরমাণু মডেল আছে, যেটা কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, এই কারণে এটাকে কোয়ান্টাম মডেলও বলা হয়ে থাকে। এরও পরে যখন শক্তি স্তরের পাশাপাশি উপস্তরের ধারণা আছে, বোর পরমাণু মডেল শক্তি স্তরের ধারণা দিতে পারছে, উপস্তরের ধারণা দেয় নাই। তো যখন উপস্তরের ধারণা আসলো, তখন মডেলের আরো একটু উন্নতি হয়। তো সেইটার ক্ষেত্রে এটাকে বলা হয় বোর সমারফিল্ড মডেল।
ওইটা তখন হয় বোর সমারফিল্ড মডেল, অর্থাৎ বোরের সমসাময়িক সমারফিল্ড একসাথে, তখন এই মডেলটাকে বলা হয় বোর সমারফিল্ড মডেল। যদিও এই মডেল নিয়ে আলোচনা করা হয় না, আমরা বোর মডেল সম্পর্কেই আলোচনা করি এবং এটাকেই উৎকৃষ্ট মনে করি। এইভাবে না এই পরমাণু মডেলটা আজকে প্রতিষ্ঠিত, এভাবেই আমাদের পরমাণু মডেলটা আজকে প্রতিষ্ঠিত। আমাদের ধারণাটা হয়ে গেল না? তো সেখান থেকে আমরা আলোচনা করবো হচ্ছে কি রাদারফোর্ড পরমাণু মডেল। ওখান থেকে আমরা আলোচনা করবো হচ্ছে কি রাদারফোর্ড পরমাণু মডেল। এখন রাদারফোর্ড পরমাণু মডেলটিকে সৌর মডেল বলে। রাদারফোর্ড পরমাণু মডেলটাকে সৌর মডেল বলে, যেহেতু এটা সৌরজগতের সাথে তুলনা করা হয় এই কারণে এটাকে সৌর মডেল বলে। কিন্তু এই মডেলটা সৌর মডেল সৌরজগতের সাথে তুলনা করে বিধায়, তবে একটা প্রস্তাবনার আগে অবশ্যই একটা পরীক্ষা নিরীক্ষার বিষয় থাকবে। তো রাদারফোর্ডের এই মডেলটা প্রস্তাব করার আগে কিন্তু তারও একটা পরীক্ষা ছিল, এবং এই পরীক্ষালব্ধ ফলাফল থেকে তার এই মডেলটা তিনি প্রস্তাব করেন। এই কারণে আমরা সেই পরীক্ষাটা আগে আলোচনা করব, ওই পরীক্ষাটা আমরা আলোচনা করব, ঠিক আছে? এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। এই যে পরীক্ষার শিরোনাম হলো এরকম যে রাদারফোর্ডের স্বর্ণপাতের ভিতর আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। এটা হচ্ছে সেই পরীক্ষার শিরোনাম, রাদারফোর্ডের স্বর্ণপাতের ভিতর আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। রাদারফোর্ডের স্বর্ণপাতের ভিতর আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা, এটা হচ্ছে রাদারফোর্ডের একটি পরীক্ষা যার থেকে যেই তত্ত্ব বা যে সিদ্ধান্তগুলোতে তিনি উপনীত হন তার থেকেই সৌর মডেল বা তার থেকেই রাদারফোর্ড মডেলের উদ্ভব ঘটে। এখন আমরা এই রাদারফোর্ডের স্বর্ণপাতের ভিতর আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা কি এবং তার প্রাপ্তি কি সেটা আমরা অনুধাবন করব। দেখো, তো এই পরীক্ষা করবার জন্য রাদারফোর্ড কি করছেন, স্বর্ণপাতের ভিতর দিয়ে কি করছেন, তিনি আলফা কণা নিক্ষেপ করছেন। তাহলে এক্ষেত্রে তিনি কি নিছেন, সেটা হলো পাতলা স্বর্ণপাত, পাতলা, খুবই পাতলা। যেমনটা তোমরা দেখো যে আমরা অনেক সময় খাবার ডেলিভারি দেয় না বিভিন্ন শপ থেকে, এবং একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে র্যাপ করে দেয় না, র্যাপিং করে, ওরকম ধরো একটা পাতলা শীটের কথা চিন্তা করো। ওইরকম একটা পাতলা স্বর্ণপাত যেটা অত্যন্ত পাতলা, 0.0004 সেন্টিমিটার যার পুরুত্ব, 0.0004 সেন্টিমিটার যার পুরুত্ব, মানে এত থিন, এত পাতলা। এরকম একটা পাতলা স্বর্ণপাত নিছেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেটা হচ্ছে গিয়ে 2 নম্বর হলো গিয়ে আলফা কণার উৎস। তোমরা জানবা যে আলফা কণাটা হচ্ছে একটা তেজস্ক্রিয় রশ্মি। আলফা কণা হচ্ছে একটা তেজস্ক্রিয় কণা, যেটি কিনা কোনো তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্ত ভাবে নির্গত হয়, যেটা কিনা একটা তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্ত আপনা আপনি নির্গত হয়, এবং যে মৌল থেকে নির্গত হয় তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। তো আলফা কণা এরকম বিভিন্ন তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নিক্ষিপ্ত হতে পারে। তবে আমরা এখানে একটা উৎসের কথা বলবো, সেটা হচ্ছে রেডিয়াম পরমাণু, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 88 আর ভর হচ্ছে গিয়ে 228। এটা একটা রেডিয়াম আইসোটোপ, রেডিয়াম পরমাণু যেটা তেজস্ক্রিয় পরমাণু, এবং এ থেকে আলফা কণা নিক্ষিপ্ত হয়। 3 নম্বর যেটি তিনি জানিয়েছেন সেটা হচ্ছে জিঙ্ক সালফাইড মিশ্রিত একটা পর্দা নিছেন। জিঙ্ক সালফাইড মিশ্রিত একটি পর্দা তিনি নিছেন। সেটা কি কারণে দেখবা তোমরা। যে পর্দাটাকে বলা হয়, এটা মূলত তোমার ফ্লোরোসেন্ট বলে, শব্দটা হচ্ছে ফ্লোরোসেন্ট। এই জিঙ্ক সালফাইডের পর্দাটা হচ্ছে ফ্লোরোসেন্ট। ফ্লোরোসেন্ট কি সেটা ধারণা দিব তোমাদের।
তাহলে রাদারফোর্ডের স্বর্ণপাতের ভিতর যে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা, এই পরীক্ষার উদ্দেশ্যে তিনি কি করছেন, পাতলা স্বর্ণপাত নিলেন, তিনি আলফা কণার উৎস নিলেন এবং তিনি নিলেন হলো জিঙ্ক সালফাইড মিশ্রিত একটি পর্দা। এবার আসো তার কার্যক্রম, এবার আসো তার পরীক্ষাটা। এইটা হচ্ছে একটা চেম্বার, মনে করো যে এটা একটা চেম্বার কক্ষ, এই কক্ষের মধ্যে আছে হচ্ছে গিয়া তেজস্ক্রিয় মৌল মানে রেডিয়াম 88-228। এইখানে রেডিয়াম সংরক্ষিত আছে এই চেম্বারে। এই চেম্বার থেকে কি হবে, রেডিয়াম থেকে কি হবে, আলফা কণা নিক্ষিপ্ত হবে, আলফা কণা নিক্ষিপ্ত হবে। তোমাদেরকে বলে রাখি যে এই রেডিয়াম থেকে যখন আলফা কণাটা মাইনাস হয়ে যাবে, এই যে আলফা কণা, তখন সেটা রূপান্তরিত হয় রেডনে। তাহলে রেডিয়ামটা কিসে রূপান্তরিত হচ্ছে, রেডন। রেডিয়াম রূপান্তরিত হচ্ছে রেডনে এবং আলফা কণা ত্যাগ করার কারণে, আলফা কণা ত্যাগ করার কারণে। তাহলে এখন আমরা বুঝতে পারবো যে তাহলে আলফা কণা যখন ত্যাগ করা মানে আলফা কণা ত্যাগ করার সাথে সাথে তার কি লস হয়েছে, 88 থেকে 86 হয়েছে যখন, তাহলে তার প্রোটন সংখ্যা 2 লস হয়েছে। 228 থেকে 224, তাহলে তার ভর সংখ্যা 4 লস হয়েছে। তাহলে পারমাণবিক অর্থাৎ তার প্রোটন 2টা এবং ভর সংখ্যা 4 লস হয়েছে। তার মানে হচ্ছে যে সে যা আলফা কণা, তাহলে কি, তাহলে আলফা কণা কি, আলফা কণার তাহলে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কত হয়, 2, আর ভর সংখ্যা কত হয়, 4। প্রোটন সংখ্যা 2 এবং ভর সংখ্যা যদি 4 হয়, কারণ সে তো এতটুকুই লস করছে, 2 আর 4, তাহলে 2 আর 4 অর্থাৎ এই সংখ্যা 2 আর এই সংখ্যা 4 কার হয়, কার কার নিউক্লিয়াসের, মনে রাখবা সেটা হচ্ছে হিলিয়াম। এই 2 আর 4 কে বিলং করে, 2 আর 4টা কে বিলং করে, সে হচ্ছে হিলিয়াম। তবে এটা হিলিয়াম পরমাণু বা হিলিয়াম মৌল হতে পারে না, এটা হিলিয়াম পরমাণু বা হিলিয়াম মৌল হতে পারে না। কেন জানো, কারণ এটা আসছে কোত্থেকে জানো, নিউক্লিয়াসের ভিতর থেকে। কোত্থেকে আসছে, নিউক্লিয়াসের ভিতর থেকে বেরিয়ে আসছে। এই রেডিয়ামের নিউক্লিয়াস ভেঙে এটা হয়েছে, অর্থাৎ সে আসবার সময় 2টা প্রোটন এবং 2টা নিউট্রন নিয়ে আসছে। তো 2টা প্রোটন আর 2টা নিউট্রন, তাহলে এখানে তো 2টা প্রোটন, আর এই 4-এর মধ্যে 2টা প্রোটন 2টা নিউট্রন, তার মানে সে 2টা প্রোটন 2টা নিউট্রন নিয়ে আসছে নিউক্লিয়াস থেকে। সেখানে কোনো ইলেকট্রন নাই, যার কারণে ওই 2টা প্রোটনই তার কাছে আছে। আর 2টা প্রোটনের কারণে যেহেতু ইলেকট্রন নাই, তাহলে তো ইলেকট্রনের চার্জও নাই, চার্জ যা আছে সেটা প্রোটনের চার্জ। এই জন্য আলফা কণা হচ্ছে ডাই পজিটিভ। আলফা কণা কি, তাহলে ডাই পজিটিভ। আলফা কণা কি, ডাই পজিটিভ, অর্থাৎ আলফা কণা হচ্ছে 2+। এইটা হলো আলফা কণা। এই জন্য আমরা আলফা কণাকে এই 2টা প্লাস সাইন দিয়ে বুঝাবো। এই যে, তাহলে এই 2টা প্লাস সাইন দিয়ে আমরা কি বুঝাচ্ছি, যে এটাই হচ্ছে আলফা কণা, এটাই হচ্ছে আলফা কণা। এই আলফা কণা কি হচ্ছে, থ্রো করতেছি আমরা কার ভিতর দিয়ে, পাতলা স্বর্ণপাত। এখন পাতলা স্বর্ণপাত তো আমরা দেখাতে পারবো না, পুরো স্বর্ণপাতটা নিচ্ছি না আমরা, একটা মাত্র পরমাণু নিচ্ছি গোল্ডের। এটা গোল্ডের একটা পরমাণু, যদিও স্বর্ণপাতের ভেতর দিয়ে সে আলফা কণা নিক্ষেপ করছে, তার মানে গোল্ডের অসংখ্য পরমাণু সেখানে ছিল। কিন্তু আমাদের পর্যবেক্ষণটা একটা পরমাণু দিয়ে দেখব। একটা পরমাণুর যে পর্যবেক্ষণ আমরা পাবো, আমরা মনে করব সকল পরমাণুর পর্যবেক্ষণ একই। একটা পরমাণুর পর্যবেক্ষণ যা পাবো, সকল পরমাণুর ক্ষেত্রে পর্যবেক্ষণ তাই হবে। এখন তিনি কি করছেন, এই স্বর্ণপাতের ভেতর দিয়ে আলফা কণা নিক্ষেপ করছেন, আলফা কণা নিক্ষেপ করছেন। নিক্ষেপ করে দেখছেন যে বেশিরভাগ কণা সোজা চলে গেছে, বেশিরভাগ কণাই সোজা চলে গেছে বিনা বাধায়, বেশিরভাগ কণা সোজা চলে গেছে বিনা বাধায়। এখন প্রশ্ন হতে পারে স্বাভাবিকভাবে যে কি করে বোঝা গেছে যে এই কণাগুলো সোজা গেছে, আলফা কণা তো আর দেখা যায় না, আলফা কণা তো অদৃশ্য, এটা তো দেখা যায় না, তাহলে এটা তো সোজা গেল কি করে বুঝবো আমরা। সেই জন্য কি করা আছে, এখানে একটা পর্দা দেওয়া আছে।
যেখানে যায়া এই আলফা কণা আঘাত করবে। এবং এই পর্দার মধ্যে কি মিশানো আছে? জিঙ্ক সালফাইড মিশানো আছে। কি মিশানো আছে? জিঙ্ক সালফাইড মিশানো আছে, যেটাকে কি বলে? ফ্লোরোসেন্ট। ফ্লোরোসেন্ট মানে এটা মূলত কি করে? অনুপ্রভা তৈরি করে। বাংলা বলা হয় যে অনুপ্রভা। কি তৈরি করে? অনুপ্রভা তৈরি করে। অনুপ্রভা বিষয়টা কি? যখন আলফা কণা ওই জিঙ্ক সালফাইডের পর্দার উপরে আঘাত করে, যখন জিঙ্ক সালফাইডের ওই পর্দাতে আঘাত করে, আলফা কণা তো ছিল অদৃশ্য, কিন্তু যখন জিঙ্ক সালফাইডের মধ্যে সে আঘাত করে, তখন ওখানে জিঙ্ক সালফাইডের সাথে তার একটা ক্রিয়া হয় এবং ওইটা প্রতিফলিত হয়। যখন প্রতিফলিত হয় তখন সেটা দৃশ্যমান হয়ে যায়। তখন সেটা কি হয়? দৃশ্যমান হয়ে যায়। অদৃশ্য কণা কিন্তু জিঙ্ক সালফাইডে আঘাত করার কারণে যখন প্রতিফলিত হয় তখন দৃশ্যমান আলো হিসেবে প্রতিফলিত হয়। এই ঘটনাটার নাম হচ্ছে অনুপ্রভা। এই ঘটনাটার নাম হচ্ছে অনুপ্রভা। আর এই ঘটনা তৈরি করতে হলো জিঙ্ক সালফাইড। এই জন্য জিঙ্ক সালফাইডকে বলা হয় ফ্লোরোসেন্ট। তাহলে আলফা কণা বেশিরভাগ কি হয়েছে? সোজা চলে গেছে। কিছু সংখ্যক কণা আছে যারা সামান্য বেঁকে গেছে, কিছু সংখ্যক কণা আছে যারা সামান্য বেঁকে গেছে। অর্থাৎ বেশিরভাগ কণাই সোজা চলে গেছে, কিছু কণা আছে যারা সামান্য বেঁকে গেছে তার পর্যবেক্ষণে। এবং আরেকটা পর্যবেক্ষণ হলো যে অতি নগণ্য কণা যারা কি হয়? সরাসরি প্রতিক্ষিপ্ত হয়। অতি নগণ্য কণা যারা সরাসরি কি হয়? প্রতিক্ষিপ্ত হয়, মানে নিজের পথে ফিরে আসে, ইউ টার্ন করে, 180 ডিগ্রিতে ঘুরে যায়, নিচের দিকে ফিরে আসে। কিছু কণা এটা অতি সামান্য কণা। এবং সেই অতি সামান্য কণা কয়টা আমি বলে দিচ্ছি। সেই কণাটা, এই প্রকারের কণা হলো গিয়া 20,000-এ একটা কণা। 20,000-এ একটি কণা, অর্থাৎ প্রতি 20,000-এ একটি কণার ক্ষেত্রে দেখা যায় যে এরকম প্রতিক্ষিপ্ত হয়। তাহলে পর্যবেক্ষণ কি? আলফা কণার পর্যবেক্ষণ হচ্ছে যে বেশিরভাগ কণা সোজাসুজি চলে যায়, কিছু সংখ্যক কণা সামান্য বেঁকে যায়, এবং নগণ্য সংখ্যক কণা আছে যেগুলো সরাসরি প্রতিক্ষিপ্ত হয়। এখান থেকে তিনি সিদ্ধান্তে আসছেন। কি কি সিদ্ধান্ত? 1 নম্বর সিদ্ধান্ত। 1 নম্বর সিদ্ধান্ত তিনি বলছেন যে পরমাণুর অভ্যন্তরে বেশিরভাগ জায়গা ফাঁকা। পরমাণুর অভ্যন্তরে বেশিরভাগ জায়গায় কি? ফাঁকা। কারণ যেহেতু আলফা কণা বেশিরভাগই কি হইছে? বিনা বাধায় চলে গেছে। তাহলে এই অঞ্চল ফাঁকা বলেই তো সেটা হইছে। কিন্তু এখন প্রশ্ন থাকে যে ইলেকট্রন কি হইল? তাইলে ইলেকট্রন তো ততদিন আবিষ্কৃত। তো সেখানে সে বলছে যে ইলেকট্রন থাকতে পারে, কিন্তু ইলেকট্রন এত ক্ষুদ্র এবং হালকা যে আলফা কণা হলো ভারী কণা এবং খুব দ্রুত গতিতে যায়। ইলেকট্রন এই আলফা কণার দিক পরিবর্তন করতে পারে না। ইলেকট্রন এত হালকা ক্ষুদ্র যে ইলেকট্রন এই আলফা কণার দিক পরিবর্তন করতে পারে না। তার মানে মোট কথা হলো বেশিরভাগ জায়গা ফাঁকা। দ্বিতীয় সিদ্ধান্তে তিনি আসছেন। দ্বিতীয় যে সিদ্ধান্তে তিনি আসলেন সেই সিদ্ধান্তটা হচ্ছে এরকম যে পরমাণুর অভ্যন্তরে অতি ক্ষুদ্র পরিসরে, খেয়াল করতে কথাগুলা, পরমাণুর অভ্যন্তরে অতি ক্ষুদ্র পরিসরে এমন কোন ভারী কণা আছে। কি আছে? কোন ভারী কণা আছে যেখানে পরমাণুর সমস্ত ভর পুঞ্জীভূত। পরমাণুর অভ্যন্তরে বা পরমাণুর কেন্দ্রে, ঠিক আছে, অতিশয় ক্ষুদ্র আয়তন দখল করছে এমন কোন ভারী কণা আছে। আর পরমাণুর সমস্ত ভর, একটা পরমাণুর যত ভর সেটা সেই কেন্দ্রেই অবস্থিত। এবং তিনি এর নাম দিচ্ছেন নিউক্লিয়াস। এবং তিনি এর নাম দিচ্ছেন নিউক্লিয়াস। এখন প্রশ্ন হচ্ছে তিনি এই সিদ্ধান্তে কিভাবে আসলো? তিনি এই সিদ্ধান্তে আসছে যে যেহেতু তোমার আলফা কণা প্রতিক্ষিপ্ত হইছে, আলফা কণা যেহেতু প্রতিক্ষিপ্ত হইছে, সুতরাং এখানে কোনো ভারী কণার আঘাতে সে প্রতিক্ষিপ্ত হইছে। এখান থেকে ধারণা করা যায় যে আসলে কোনো কেন্দ্রে কোনো ভারী কণা আছে। কিন্তু তার আয়তন যে নগণ্য সেটা বলা যায় কি করে? সেটাও বলা যায়, কারণ 20,000-এ মাত্র একটা কণা ফিরে আসছে। তাহলে বোঝা যায় যে আয়তনটাও সে ভারী, কিন্তু তার দখলকৃত আয়তন অত্যন্ত কম।
এবং তিনি নাম দিচ্ছেন নিউক্লিয়াস। যার কারণে এই পরীক্ষাটাকে বলা হয়, এই পরীক্ষাটা হচ্ছে নিউক্লিয়াসের আবিষ্কার। এই পরীক্ষাটাই হচ্ছে নিউক্লিয়াসের আবিষ্কার। এবার আসো সবশেষ সিদ্ধান্ত। সবশেষ সিদ্ধান্ত তিনি বলছেন যে নিউক্লিয়াস ধনাত্মক। নিউক্লিয়াস তো নামকরণ হয়েই গেল, এবং শেষে বলতেছে যে নিউক্লিয়াস ধনাত্মক। নিউক্লিয়াস সামগ্রিকভাবে এটা হচ্ছে ধনাত্মক। কেন? কারণ আলফা কণা ধনাত্মক। ধনাত্মক কণা যখন ধনাত্মক কণার ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করে বা পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই বিকর্ষণ কাজ করছে। এটা ধনাত্মক বিধায় ধনাত্মক কণাকে কি করছে? বিকর্ষণ করছে। যেহেতু এটা বেঁকে গেছে, তার মানে বিকর্ষণের কারণে বেঁকে গেছে। তাহলে ধনাত্মক কি তো ধনাত্মককে বিকর্ষণ করবে, তার মানে এটা ধনাত্মক। এইভাবে এই সকল সিদ্ধান্তে আসা যায়। তাহলে এই হলো রাদারফোর্ডের স্বর্ণপাতের ভিতর আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। এবং পরীক্ষা কি, পরীক্ষার থেকে পর্যবেক্ষণ কি, এবং তার থেকে সিদ্ধান্ত কি, এটা সম্যক বা এটা মানে কেন সর্বাঙ্গীন একদম পরিষ্কার একটা ধারণা তোমাদের মধ্যে থাকতে হবে, যেটা থাকলে পরে তোমরা তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তরের জন্য এবং প্রশ্ন অনুধাবনের ক্ষেত্রে, তথ্যের ক্ষেত্রে খুব কাজে দিবে। এই হচ্ছে এই পরীক্ষাটার মূলনীতি। আশা করি বুঝতে পারছো। বুঝতে কি পারছো আনা? জি স্যার, বুঝতে পেরেছি। নীনা? জি স্যার, বুঝছি। তার মানে এটাই হচ্ছে রাদারফোর্ডের স্বর্ণপাতের ভিতর আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। এবং এই পরীক্ষাটা তোমরা যেটা করতে পারো সেটা ইউটিউবে এই পরীক্ষাটা দেখতেও পারো। জাস্ট রাদারফোর্ড গোল্ড ফয়েল লিখলেই চলে আসবে। রাদারফোর্ড গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, রাদারফোর্ড আলফা কণা এক্সপেরিমেন্ট, যে কোনো লিখলেই চলে আসবে। মানে এখানে যথেষ্ট এক্সপেরিমেন্ট, অনেক ভিডিও এখন অলরেডি হয়ে গেছে। তবু যেটা একদম পরীক্ষা সেটা দেখবা, মানে কোনো ক্লাস না। মানে ক্লাস তো এটা হইলই, শুধু দেখবা হচ্ছে যে পরীক্ষাটা যেটাতে যন্ত্রপাতি ব্যবহার করে পরীক্ষা করছে, সেরকম একটা দুটা ভিডিও একটু দেখবা। তাহলে হচ্ছে কি ভিজুয়াল যে জিনিসটা সেটা মনে থাকবে, যে তুমি চোখে দেখছো, ঘটনাটা হতে দেখছো। কথা বুঝতে পারছো? ওকে, সো এতটুকু গেল এখান থেকে। আচ্ছা, এরপরের বিষয়টি হচ্ছে তোমার রাদারফোর্ড পরমাণু মডেল। আচ্ছা, তো রাদারফোর্ড পরমাণু মডেল মানে প্রথমে আসে হলো গিয়ে স্বীকার্য। রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্যগুলো কি? রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্য। তো রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্যগুলো কি কি? এক নম্বর হচ্ছে, আমি ধারণাটা এইভাবে দিচ্ছি যে প্রথমত এখানে বলা আছে অঞ্চলের কথা। অঞ্চল বলতে যেটা বলা হচ্ছে যে রাদারফোর্ড পরমাণু মডেল বলা হইতেছে যে পরমাণু দুটি অঞ্চলে বিভক্ত। পরমাণু দুটি অঞ্চলে বিভক্ত। একটা হচ্ছে কেন্দ্রাঞ্চল, কেন্দ্রাঞ্চল একটা, আর একটা হচ্ছে কেন্দ্র বহির্ভূত অঞ্চল। এইবার ঠিক আছে, শুধু অঞ্চল লিখছি, এবার ঠিক আছে। তাহলে কেন্দ্রাঞ্চল আর হলো কেন্দ্র বহির্ভূত অঞ্চল। ও এখানে তো অঞ্চল অঞ্চল লিখলে দেখো ঠিক হয়ে গেছে, কিন্তু কেন্দ্রাঞ্চল লিখতে যায় আমার জানো কেন পেস লেগে গেছিল। আচ্ছা, তাহলে স্বীকার্য, রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্য এক নম্বর হচ্ছে অঞ্চল। এটা একটা হিন্ট, হ্যাঁ, যে কি প্রথম পয়েন্টটা কি? অঞ্চল। অঞ্চল বলতে কি বোঝানো হয়েছে? যে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে বলা হইতেছে যে পরমাণুতে দুটি অঞ্চল আছে, একটা হচ্ছে পরমাণুর কেন্দ্রাঞ্চল এবং একটা হচ্ছে কেন্দ্র বহির্ভূত অঞ্চল। প্রথমত এই ডিভিশনটা করে দেওয়া আছে। আচ্ছা, দুই নম্বর হচ্ছে গিয়া তোমার তোমার হচ্ছে নিউক্লিয়াস। এবং দুই নম্বরের পয়েন্টটা হচ্ছে গিয়া নিউক্লিয়াস। সেটা হচ্ছে যে তারপরে কি বলতেছে যে পরমাণুর কেন্দ্রে, ওই যে যে কথাটা
রাদারফোর্ডের স্বর্ণপথের ভিতর আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় বলা হয়েছে, এই কথাটা আবার এখানেও বলা হবে যে পরমাণুর কেন্দ্রে মানে পরমাণুর কেন্দ্রে, হ্যাঁ, পরমাণুর সমস্ত ভর পুঞ্জীভূত, পরমাণুর কেন্দ্রে পরমাণুর সমস্ত ভর পুঞ্জীভূত, যাকে বলা হয় নিউক্লিয়াস। কিন্তু পরমাণুর আয়তনের তুলনায় তার আয়তন নগণ্য। পরমাণুর সমস্ত ভর কেন্দ্রে পুঞ্জীভূত, যাকে বলে নিউক্লিয়াস, কিন্তু পরমাণুর তুলনায় তার আয়তন নগণ্য। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে এই পয়েন্টের কথা, নিউক্লিয়াস অর্থাৎ কেন্দ্রের নিউক্লিয়াসের অস্তিত্ব। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে যে সৌরজগতের সাথে যে তুলনা, হ্যাঁ, এরপরে পয়েন্টে কি বলা হয়েছে, এরপরে বলা হয়েছে যে পরমাণুর কেন্দ্রে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ পুঞ্জীভূত, পরমাণুর কেন্দ্রে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ পুঞ্জীভূত, দ্যাট মিনস পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ নিউক্লিয়াসে পুঞ্জীভূত, এবং নিউক্লিয়াসের যতটুকু ধনাত্মক চার্জ আছে সমপরিমাণ ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন, সমপরিমাণ ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন নিউক্লিয়াসকে অনবরত প্রদক্ষিণ করে। যেমনটা সৌরজগতের গ্রহ উপগ্রহগুলা সূর্যকে প্রদক্ষিণ করে, সৌরজগতের গ্রহ উপগ্রহগুলা যেমন সূর্যকে প্রদক্ষিণ করে, তেমনি ইলেকট্রনগুলা নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে, নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে। এই জন্যই আসলে এটাকে বলা হয়েছে সৌর মডেল, এই জন্য এটাকে বলা হয়েছে সৌর মডেল। এবার 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্টে হচ্ছে বলের প্রকৃতি। এটা পরে দেখবা, যেটা বলা আছে যে যে ঋণাত্মক চার্জবাহী যে ইলেকট্রন নিউক্লিয়াসকে অনবরত আবর্তন করতেছে, ঋণাত্মক চার্জবাহী যে ইলেকট্রন নিউক্লিয়াসকে অনবরত কি করতেছে, আবর্তন করতেছে, সেই ইলেকট্রনের উপরে 2 প্রকার বল কাজ করে, ইলেকট্রনের উপরে 2 প্রকার বল কাজ করে। একটা হচ্ছে কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল, আরেকটাকে বলা হয় হলো কেন্দ্রাতিক বল। একটা হলো কেন্দ্রমুখী বল, আর একটা কেন্দ্রাতিক বল। কেন্দ্রাতিক মানে কেন্দ্র বহির্মুখী বল। একটা হচ্ছে কেন্দ্রমুখী বল, একটা হচ্ছে কেন্দ্রাতিক বল, তার মানে কেন্দ্র বহির্ভূত বল। এবং এই 2টা বল সমান, এই 2টা বল পরস্পরের সমান কিন্তু বিপরীতমুখী। তো এই 2 বল সমান কিন্তু বিপরীতমুখী, এটাই বুঝাচ্ছি বলের প্রকৃতি। সুতরাং যখনই তোমার রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্য অনুশীলন করবা বা মনে করবার চেষ্টা করবা, তখন প্রথম পয়েন্ট কি ছিল, অঞ্চল নিয়ে কোনো কথা ছিল। দ্বিতীয় পয়েন্ট কি ছিল, নিউক্লিয়াস নিয়ে কোনো কথা ছিল। তৃতীয় পয়েন্টে কি ছিল, সৌর মডেল নিয়ে কোনো কথা ছিল। এবং 4 নম্বর পয়েন্টে কি ছিল, যে বলের প্রকৃতি নিয়ে কোনো কথা ছিল। তাইলে তোমার মনে পড়ে যাবে, কারণ তুমি তো পড়ছোই, না পড়ে তো আর যাচ্ছ না, কিন্তু তোমাকে তো মনে রাখতে হবে পয়েন্টগুলো। সুতরাং রাদারফোর্ড পরমাণু মডেল বলা হয়ে যায়। তো এই হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। এটা আমাদের স্কুল থেকে অর্জিত জ্ঞান বলতে গেলে, খুব একটা পরিবর্তন তোমরা দেখতেছো না এই ক্ষেত্রে, অবশ্য যেটুকু জানতাম অতটুকুই। তো এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। এই হলো স্বীকার্য। এই হচ্ছে স্বীকার্য। এবার আসা হলো সীমাবদ্ধতা। এবার হলো সীমাবদ্ধতা। তো রাদারফোর্ড মডেল বা সৌর মডেল যেটি, এর অনেকগুলো সীমাবদ্ধতা আছে, অথবা বলতে গেলে ত্রুটি আছে। এর সীমাবদ্ধতা কিংবা ত্রুটি আছে। এই ত্রুটিগুলো কি যথাক্রমে? তো প্রথম ত্রুটি হচ্ছে এর সৌর মডেল নিয়েই, প্রথম ত্রুটিটাই হচ্ছে এর সৌর মডেল নিয়ে। এবং ত্রুটিটা কি? ত্রুটি হচ্ছে এরকম যে রাদারফোর্ড পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করেন। সৌরজগতের গ্রহ উপগ্রহগুলো তড়িৎ নিরপেক্ষ, সৌরজগতের গ্রহ উপগ্রহগুলো তড়িৎ নিরপেক্ষ, সেখানে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক। ঋণাত্মক ইলেকট্রনের আচরণ
আর গ্রহ উপগ্রহগুলোর আচরণ এক হতে পারে না বা তুলনা করা যেতে পারে না, মানে তুলনীয় নয়। দুইটা ভিন্ন প্রকৃতির কণার তুলনা হতে পারে না, ভিন্ন প্রকৃতির বস্তুর তুলনা হতে পারে না। এরপরে যেটা বলা হয় যে গ্রহ উপগ্রহগুলো পরস্পরকে আকর্ষণ করে, গ্রহ উপগ্রহগুলো পরস্পরকে আকর্ষণ করে, কিন্তু ইলেকট্রন তো নিজেদেরকে বিকর্ষণ করে। আরো একটি বিষয় আছে যেটি হচ্ছে গিয়া গ্রহ উপগ্রহগুলোর মধ্যে কাজ করে হলো মহাকর্ষ বল, আর ইলেকট্রন বা প্রোটন এদের মধ্যে কাজ করে হচ্ছে গিয়া তোমার যেটাকে বলা হয় স্থির তড়িৎ বল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। দুইটা প্রকৃতিও ভিন্ন। সুতরাং এত ভিন্নতা নিয়ে কোনো মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা যেতে পারে না। সুতরাং সৌর মডেল নিয়ে যে বিতর্ক, সেই বিতর্কটা আগে সামনে আনবা। 2 নম্বর হচ্ছে ম্যাক্সওয়েল এর তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব। এরপরে আছে কি ম্যাক্সওয়েলের তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব। দেখো এইভাবে না পয়েন্ট হিসেবে মনে রাখবা, তাহলে তোমার বাকিটা মনে পড়ে যাবে। ম্যাক্সওয়েলের তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব। তো এখানে কি বলা হয়েছে, ম্যাক্সওয়েলের তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব অনুসারে, এই তত্ত্ব অনুসারে ইলেকট্রনের মতো ক্ষুদ্র কোনো কণা যদি অনবরত বৃত্তাকার পথে আবর্তন করে, অথবা বলা হয়ে থাকে যে কোনো চার্জযুক্ত কোনো কণা, চার্জ আছে এমন কোনো কণা যদি বৃত্তাকার পথে অনবরত আবর্তন করে, তাহলে সে চার্জ বিকিরণ করবে। তাহলে কি করবে, চার্জ বিকিরণ করবে। ক্রমাগত সে চার্জ যদি বিকিরণ করতে থাকে তাহলে শক্তি হারাবে, চার্জ বিকিরণ করলে সে শক্তি হারাবে। তাই ইলেকট্রন যদি শক্তি হারাতে থাকে, তাহলে ইলেকট্রন যদি শক্তি হারায়, তাহলে শক্তি হারাতে থাকতে সে একসময় তার কি সম্ভাবনা থাকবে নিউক্লিয়াসে পতিত হবার, নিউক্লিয়াসে পতিত হওয়ার সম্ভাবনা থাকবে। এখন ইলেকট্রন যদি নিউক্লিয়াসে চলে আসে, তাহলে কি আর পরমাণুর অস্তিত্ব থাকে না। সুতরাং ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ড কোনো ব্যাখ্যা দিতে পারেনি, ঠিক না? সুতরাং ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে যদি এটা হয়, তাহলে তার ব্যাখ্যা কি, তাই না? তো ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে এটা একটা ত্রুটি। 3 নম্বর যেটি ত্রুটির জায়গায়, 3 নম্বর, সেটা হলো গিয়া তোমার কক্ষপথের ধারণা। কক্ষপথের ধারণা, এরপরে হচ্ছে কক্ষপথের ধারণা। এখানে এসে তুমি কি বলবা যে রাদারফোর্ড পরমাণু মডেল একই ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা একটা ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণু, তার ক্ষেত্রে কিছুটা সফল হলেও বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রন কিভাবে আবর্তন করবে? একটা নয়তো আমরা মেনেই নিলাম আবর্তন করলো, কিন্তু বহু ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণু, পারমাণবিক সংখ্যা যাদের একাধিক, ঠিক আছে, তো তখন তাদের ইলেকট্রন গুলা নিউক্লিয়াসকে কিভাবে প্রদক্ষিণ করে, সেই ইলেকট্রন কিভাবে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে। তার মানে এটা হচ্ছে যে সেখানে কক্ষপথের কোনো ধারণা দেওয়া হয়নি, কক্ষপথের কোনো ধারণা সেখানে নেই, শক্তি স্তরের কোনো ধারণা সেখানে নেই। এটা তখন যুক্তি দিয়ে দেখাবা যে এই কক্ষপথের ধারণা এখানে পাওয়া যায় না, না পেলে যদি একাধিক ইলেকট্রন হয় তাহলে তারা কিভাবে আবর্তন করে সেই সম্পর্কিত কোনো ব্যাখ্যা এই মতবাদে নাই। 4 নম্বর একটা হচ্ছে গিয়া তোমার সীমাবদ্ধতা বা ত্রুটি, সেটা হচ্ছে যে ওটাকে বলা হয় তোমার বর্ণালী সম্পর্কে তোমরা আরো উচ্চতর ধারণা আমাদের কাছ থেকে পাবা। আপাতত জানো যে বর্ণালী একটা বিষয় আছে। তো রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে পারমাণবিক বর্ণালী, অর্থাৎ পরমাণু থেকে যে বর্ণালী পাওয়া যায়, সেই বর্ণালী হওয়ার কথা ছিল অবিচ্ছিন্ন। তাহলে বর্ণালী হবার কথা ছিল হলো অবিচ্ছিন্ন। এটা নিয়ে তোমরা আরো জানতে পারবা। অর্থাৎ এই মডেল অনুসারে পরমাণুর বর্ণালী হওয়ার কথা ছিল অবিচ্ছিন্ন, কিন্তু প্রকৃতপক্ষে বর্ণালী হলো বিচ্ছিন্ন। সুতরাং এটাও একটা ত্রুটির জায়গা। সুতরাং রাদারফোর্ডের ত্রুটি যদি উল্লেখ করতে বলে, তাহলে সৌর মডেলের সাথে সম্পর্কিত ত্রুটি কি, ম্যাক্সওয়েলের তড়িৎচৌম্বকীয় তত্ত্বের সাথে সম্পর্কিত ত্রুটি কি, কক্ষপথের ধারণার সাথে সম্পর্কিত ত্রুটি কি, এবং বর্ণালী সম্পর্কিত ত্রুটি কি, এইভাবে ত্রুটিগুলা নির্দেশ করতে হবে। সুতরাং রাদারফোর্ডের পরমাণু মডেল হইলে তুমি সেই মডেলের স্বীকার্য লিখলে তুমি স্বীকার্যের বিষয়বস্তু কি, এবং ত্রুটি লিখলে ত্রুটির বিষয়বস্তু কি, এভাবে করে মনেও রাখবা, অনুশীলনও করবা।
যদিও এখন আর তোমাদের এইচএসসি লেভেলে এটা অত গুরুত্ব বহন করবে না, প্রশ্নের উত্তর হিসেবে এটা যে খুব আসবে তা না, কিন্তু না জেনেও পার হওয়া যাবে না। কারণ তোমরা জানো যে যে কোনো নলেজই তোমার এমসিকিউ তে সিকিউ মিলে তোমাকে যখন দেয়া হবে তখন তুমি কোনো নলেজ ইগনোর করার কোনো সুযোগ নেই। এই হচ্ছে সামগ্রিকভাবে রাদারফোর্ড পরমাণু মডেল। সুতরাং রাদারফোর্ড পরমাণু মডেল আজকে আমি পড়ালাম মানে কি, তার মানে আমার পরবর্তী ক্লাসে জয়েন করার আগ পর্যন্ত তোমরা কনফার্ম হয়ে নিবা যে ঠিক আছে আমি আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটা কি বুঝি পারি, বুঝবো, বলতে পারবো, রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্য সীমাবদ্ধতা বলতে পারবো, লিখতে পারবো। এটা নিশ্চিত করবা, করে তারপর পরের ক্লাসে আসবা। ঠিক পরের ক্লাসে যে আলোচনা হবে তার পরের ক্লাসে জয়েনের আগে সেটা নিশ্চিত করবা।